বাবা আর মা যতই আমাকে চন্দনের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ঠিক করুক না কেন, এই বিয়ে আমি কিছুতেই করব না। এই কি নাজেহাল অবস্থা হয়েছে এই বালকের, এ আবার কিনা তলোয়ার চালানো শিখবে। সেসব ঝামেলা জড়াতে চাইনি লালেনা, এমনিতেই রাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাকে। কোথা থেকে ব্যথা পেলাম, কি করে পেলাম। দেখেছিস দাসী, আজ কেমন জামা ঘষে দিয়েছে ওই চন্দনটার মুখে। হ্যাঁ রাজকন্যা, আর তারপর থেকে আপনি নিশ্চয় আরো দ্বিগুণ খুশি হয়ে গেছেন। বাবা চন্দন, তো রাজবাড়িতে গিয়ে কেমন চলছে? পিতামশাই, আমি আজ ভ্রমণে যেতে চাই। গতবার এক দুর্ঘটনার কারণে বেশ অনেকটা দিন হলো আমি রাজ্য ভ্রমণে বের হইনি। জি জি মা, শেষে কিনা তোমরা আমায় এত বাজে পরিকল্পনা করলে। চন্দনের সঙ্গে আমার বিয়ে দেবে, আবার এদিকে চন্দ্রদার সঙ্গে বিয়েটা ভেঙে দিচ্ছ না। আসলে তোমরা চাইছোটা কি বলো তো? শোন চুমকি, তুই ছোটর মতোই থাক, এত বেশি তোকে বুঝতে হবে না। আমরা যা করব তা তোর মঙ্গলের জন্যই করব। শুধু এইটুকু মাথায় রাখ, তোর বাবা মা তোর ভালো মন্দ অবশ্যই বোঝে। আমি অতটাও ছোট নই মা, যে আমার বিয়ের ব্যাপারে আমার কোনো মতামত তোমরা নেবে না। এতই যখন ছোট মনে করো, তাহলে আমার বিয়ে দিতে কেন চাইছো শুনি? চুমকি, তুই আবারও আমার মুখে মুখে তর্ক করছিস। দাঁড়া, আজ আসুক তোর বাবা বাড়িতে, তারপর আমি তাকে বলে তোর একটা ব্যবস্থা করব। হ্যাঁ, সেটাই তো পারো। বাবার কাছে আমার নামে নালিশ করে আমাকে বকুনি খাওয়াতে পারো। শুধু তোমার যা ইচ্ছে তাই করো। তবে আমি এখনো বলছি, পরেও বলবো, আমি চন্দনদাকে কিছুতেই বিয়ে করব না। কি হয়েছে কি মাধুরী, আবারও চুমকির সঙ্গে ঝামেলা করছো কেন? এ কথা বলতে বলতে চন্দনের মা চুমকিদের কাছে আসে। আমি চুমকির সঙ্গে ঝামেলা করছি না, চুমকি বিয়ে করতে রাজি না, সেই থেকে শুরু করে ঝামেলা করে যাচ্ছে। চুমকি কোথায় ঝামেলা করছে? চুমকি তো শুরুতেই বলে দিয়েছে ও চন্দনের সঙ্গে বিয়েতে রাজি নয়, আর তোমরাও শুরু থেকে জোর করে যাচ্ছ, তাহলে তো ঝামেলাটা বাঁধবেই। জেঠিমা, তুমি একটু মাকে বোঝাও তো। মানে মন থেকে মেনে নিতে না পারলে কাউকে কি বিয়ে করা যায় নাকি? আমি তো বলেছি, চন্দনকে আমি আমার স্বামী হিসেবে কোনো দিনও মানতে পারবো না। তাহলে বাবা মা কেন আমায় জোর করে চন্দনদার সঙ্গে বিয়ে দিচ্ছে? এটা তো ওরা অন্যায় করছে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। শোনো মাধুরী, তোমরা মেয়েটাকে আর এভাবে জ্বালাতন করো না তো। চুমকি, তুই এবার ঘরে যা তো, আমি তোর বাবার সঙ্গে কথা বলবো, তারা যেন তোকে এই বিয়ের জন্য জোর না করে। কি ব্যাপার পিতামশাই, আপনার পছন্দ করে সেই রাখাল বালক চন্দন কোথায়? তার জন্য আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে, নাকি আমি একাই চলে যাব ভ্রমণ করতে? কেন রাজকন্যা, আপনি একা কেন ভ্রমণে যাবেন? আপনার এই সহচর আর প্রাণরক্ষক থাকতে। এই কথা বলতে বলতেই চন্দন রাজদরবারে প্রবেশ করে। চন্দনের কথা শুনে সবার নজর চন্দনের দিকে যায়, আর চন্দনকে দেখে দরবার কক্ষে উপস্থিত সকলেই যেন অবাক হয়ে যায়, কারণ আজ চন্দনের পোশাক আশাক দেখে মনে হচ্ছিল সে কোনো সাধারণ বালক নয়, সে যেন সৈন্যদের প্রধান সেনাপতি। বাবা, আজকে তো চন্দনকে ভীষণ সুন্দর লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এই ছেলে কোনো এক সাধারণ রাখাল বালক। এ কি করছি আমি? রাজকন্যা হয়ে কিনা সাধারণ রাখাল বালকের পরিবর্তন দেখে মুগ্ধ হচ্ছি। মহারাজ, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে রাজকন্যা ইতিমধ্যে যে কথা বলেছেন সেটা অবশ্যই ভুল বলেছেন। রাখাল বালক চন্দনে খোঁজ করছিলেন তিনি, কিন্তু সে হয়তো ভুলে যাচ্ছে এখন চন্দন আর রাখাল বালক নয়, বরং তার সহচর এবং তার প্রাণ রক্ষক। চন্দন, তুমি একেবারে ঠিক কথা বলেছ। তুমি তো এখন আর সাধারণ কোনো রাখাল বালক নয়, তুমি হলে এই রাজ্যের একমাত্র রাজকন্যা চন্দ্রমুখীর সহচর।
হ্যাঁ মহারাজ, আমিও চন্দনের কথায় একমত। রাজকন্যা বোধহয় এই কথাটা ভুলই বলেছে। এই কি ব্যাপার কি বাবা, তুমি কি খবর নিয়ে এলে চুমকিদের বাড়ি থেকে? চুমকির বাবা মা নিশ্চয়ই আমার কাছে তার মেয়ে বিয়ে দেবে না এই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন, তাই না? ওনারা নিশ্চয়ই আমাদের বিয়েটা ভেঙে দিয়েছে। আর তোদের বিয়েটা কি ঠিক হয়েছিল নাকি যে ভেঙে যাবে? মানে এসব তুমি কি বলছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বাবা। আমাদের বিয়ে ঠিক হয়নি মানে? আমি তো মনে মনে ধরেই নিয়েছিলাম যে চুমকির সঙ্গে আমার বিয়ে হবে। আর তুমি যখন সব কিছু মেনে নিয়ে চুমকির বাড়িতে প্রস্তাব পাঠিয়েছো, তাহলে তো বিয়ে ঠিক হয়েই ছিল। আর তোর পাগল ছেলে, এটা কি আবার বিয়ে ঠিক হলো নাকি? বিয়ে ঠিক হওয়া মানেই আমি যখন চুমকিদের প্রস্তাবটা দিয়েছিলাম তখন যদি ওরা আমাকে হ্যাঁ বলতো আর বিয়ের দিনক্ষণ ঠিক করতো, তাহলে বলা যেত তোদের বিয়ে ঠিক হয়েছিল। সেসব তো কোনোটাই হয়নি। আর কোনোদিনও ঠিক হবে না, তাই না বাবা? ওরা তো আমাদের বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে, তবে আমাদের বিয়েটা আর হবে কি করে? আর কেন হবে না? অবশ্যই হবে। কি বলছো কি বাবা? তার মানে চুমকির বাবা মা আমাদের বিয়েতে রাজি হয়েছেন? তাহলে আমাদের বিয়েটা হচ্ছে? আমি সে কথা কখন বললাম ওনারা রাজি হয়েছে বিয়েতে? বারে, এই তো তুমি বললে যে আমাদের বিয়েটা কেন হবে না। অবশ্যই হবে। আসলে ওনারা তোদের দুজনের বিয়েতে নিষেধও করেনি, আবার রাজিও হয়নি। আর চুমকির কাকাতো ভাই চন্দনের সঙ্গে চুমকির বিয়ের যে ব্যাপারটা, সেটাও পুরোপুরি এগোয়নি। ওরা আসলে এখন এই মুহূর্তে চুমকির বিয়ে দেবে না। পরে যখন চুমকির বিয়ে দেবে তখন আমাদের কথা ওনারা ভেবে দেখবেন। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। তুই ধৈর্য ধর, দেখবি ধৈর্যের ফল নিশ্চয়ই পাবি। তোমরা সকলে মিলে এখন আমার ভুল ধরার পেছনে পড়লে, কিন্তু আমি বলবো আমি কোনো ভুল উচ্চারণ করিনি এখানে। আমি যেটা বলেছি সেটা ঠিক। এই রাখাল বালক চন্দনকে আমরা রাখাল বালক হিসেবেই চিনেছি, তাই সে যত বড়ই হয়ে যাক না কেন আমি তাকে রাখাল বালক বলেই ডাকবো। আর আমি তো কখনো আমার ভুল সংশোধন করিনি, তাই না? সে আগেও আমার কাছে রাখাল বালক ছিল, এখনো তাই, আর ভবিষ্যতে সেটাই থাকবে। রাজকন্যা ভাঙবে, তবুও মচকাবে না। যেই দেখেছে যে সে কথার মার পেছে পড়ে যাচ্ছে, অমনি কথাটা কিভাবে ঘুরিয়ে দেওয়া যায় সেই বিদ্যায় রাজকন্যা ভালোই আয়ত্ত আছে। কথাগুলো চন্দন ফিসফিস করে বললেও তবু যেন রাজকন্যার কানে পৌঁছে যায় সেই কথাগুলো। কি বললে তুমি? আমি কথা ঘুরাচ্ছি? আবার বলো, আর জোরে জোরে বলো, সবাই শুনো। তুমি রাজকন্যাকে নিয়ে কি কি মন্তব্য করছো? কই, আমি তো তেমন কিছু বলিনি। ফের মিথ্যে কথা বলছো। দেখেছেন পিতামশাই, এক্ষুনি যে কথাটি বললো সে অস্বীকারও করে ফেললো। এত সাহস কোথা থেকে পায় এই বালক? মানে রাজকন্যার প্রাণরক্ষক বলে কথা, একটু সাহস তো রাখতেই হবে, তাই না? আমি কি ঠিক বললাম মহারাজ? হ্যাঁ চন্দন, তুমি একদম ঠিক বলেছ। পিতামশাই, আপনি এই বালকের সব কথা শুনে এরকম গাল ভর্তি হাসি হাসছেন কেন? এই না না, এখন দেখছি আমার রাজকন্যা আবার রেগে যাচ্ছে। রাজকন্যাকে তো রাগালে চলবে না। মা রাজকন্যা, তোমার তো ভ্রমণের যেতে দেরি হয়ে যাচ্ছে। যাও, তোমার সহচর চন্দনকে সঙ্গে করে রাজ্য ভ্রমণ করে আসো। চন্দন যাও, রাজকন্যাকে সঙ্গে করে রাজ্য ভ্রমণ করিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, তোমার উপরেই কিন্তু আমি আমার রাজকন্যার সকল দায়িত্ব দিয়ে দিয়েছি। তুমি যতক্ষণ তার পাশে থাকবে, আশা করি রাজকন্যার কোনো কিছুতেই কিছু হবে না। আশা করি তুমি সব কিছু খেয়াল রাখবে। আজ্ঞে মহারাজ, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। এখন তো আমার আপনাদের মন জেতার সময়, এরপর আমি দেখাবো আসল মজা। মানে চলুন রাজকন্যা, এখন বের না হলে পরে আরো দেরি হয়ে যাবে কিন্তু। সেজন্যই তো সেই কখন থেকে তাড়াহুড়ো করছি আমি। এতক্ষণে সকলের মনে হলো যে আমার রাজ্য ভ্রমণে যেতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কথা বলে সময় নষ্ট না করে চলো এখন। কি দাদা,
চন্দনের হয়ে আজকাল আপনি কেন বাজারে দুধ বিক্রি করতে আসছেন? চন্দন কোথায়? ইয়ে মানে চন্দন একটু অন্য কাজে ব্যস্ত আছে, তাই ইদানিং আমাকেই আসতে হয়। ও আচ্ছা, চন্দন আবার কি কাজে ব্যস্ত যে আপনাকে আসতে হচ্ছে এখানে? না মানে আগে তো কখনো দেখিনি। আগে কখনো আসিনি তাই দেখোনি, এখন আসছি তাই দেখতে পাচ্ছ। সে তো বুঝলাম, কিন্তু কি ব্যাপার কি দাদা? তোমার মেয়ে চুমকি আর তোমার দাদার ছেলে চন্দনের বিয়ের কথাবার্তা কত দূর এগোলো? আমাকে তো আর কিছুই জানালে না। নাকি ওদিকে গোপনে মেয়ে ছেলের বিয়ে দিয়ে দিয়েছো? খরচের ভয়ে কাউকে জানাওনি। আমায় তো একটু বলতে পারতে। তোমার এত ভালো একটা বুদ্ধি দিলাম, আর তুমি কিনা আমাকে কিছুই জানাচ্ছ না। আরে দাদা, কি সব কথা বলছেন আপনি? যদি সত্যি আমাদের বাড়ির ছেলে মেয়ে দুটো বিয়ে হতো তাহলে আমি সবার আগে আপনাকে জানাতাম, কারণ আপনার কাছ থেকেই তো বুদ্ধিটা নিয়েছিলাম আমি। ও আচ্ছা আচ্ছা, কথাটা শুনেও ভালো লাগলো, কিন্তু ছেলে মেয়ে দুটোর বিয়ে নিয়ে কি কথাবার্তা হলো? আপনার বাড়ির সকলে এ বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে নাকি? সে আর বলো না দাদা, আমার বাড়িতে বউ আর বৌদিকে বোঝাতে পারলেও ছেলে মেয়ে দুটোকে কিছুতেই বুঝাতে পারছি না। আমার মেয়ে সুমকি কিছুতেই চন্দনকে বিয়ে করবে না, চন্দনেরও একই কথা। আপনারা চেষ্টা চালিয়ে যান, হবে হবে। ছেলে মানুষই মন, আজ রাজি না হলেও কাল ঠিকই হবে। কিন্তু আপনাদের চেষ্টার কোনো ত্রুটি রাখলে কিন্তু চলবে না। এই চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, ওদিকে চন্দন আবার রাজকাজে ব্যস্ত হয়ে পড়েছে, ওকে তো পাচ্ছিই না এই বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। রাজকাজে ব্যস্ত হয়ে পড়েছে মানে? চন্দন রাজবাড়িতে কাজ নিয়েছে নাকি? সে তখন থেকে রাজরথে চড়ে বোবার মতো দাঁড়িয়ে আছি। এই গুমরামুখ রাজকন্যা তো একটা কথাও বলছে না। আমি কি আগ বাড়িয়ে রাজকন্যার সঙ্গে কথা বলবো? না 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 বাবা, থাক। শেষে আবার কি থেকে কি বলবো, আর রাজকন্যা আমায় আবার দুটো কথা শুনিয়ে দেবে। রাজকন্যার সঙ্গে অযথা কথা বলে লাভ নেই, তার চেয়ে বরং চুপচাপ দাঁড়িয়ে আছি তাই ভালো। পিতামশাই এই কাকে আমার সহচর হিসেবে ঠিক করেছে? এটা তো গোমরা মুখ রাখাল, আমার সঙ্গে তো একটা কথাও বলছে না। সে কি এরকম সবসময় কম কথা বলতে পছন্দ করে, নাকি শুধু আমার সঙ্গে আছে বলে একটা কথাও বলছে না? এটা কি অহংকার নাকি ভয় থেকে? কোন কারণে সে আমার সঙ্গে একটা কথাও বলছে না? আজ রাজরথে চড়ে রাজকন্যা চন্দ্রমুখী আর চন্দন রাজ্য ভ্রমণ করতে থাকে, কিন্তু দুজনে কারো মুখে কোনো কথা ছিল না। মনে মনে তারা দুজনেই বিরক্ত হচ্ছিল, তবুও তাদের দাম্ভিকতা ভুলে কেউ কারোর সঙ্গে একটি কথাও বলছিল না। এইভাবে কেটে যায় বেশ খানিকটা সময়। সন্ধে ঘনিয়ে আসে। আজ প্রায় সারাটা দিন রাজ্য ভ্রমণ করলেন রাজকন্যা, তবে মুখে কোনো কথা নেই। মুখে কি কুলু পেরেছে রাজকন্যা নাকি? এমন একঘেয়ে ধরনের রাজকন্যার সঙ্গে রাজ্য ভ্রমণ করার চেয়ে বিরক্তিকর বিষয় আর দুটো হতে পারে না। ইচ্ছে করছে এক্ষুনি এই রাজকন্যাকে একা ফেলে রেখে যেখানে দু চোখ যায় চলে যায়। আশেপাশে প্রকৃতি ভ্রমণ করেও তো মানুষ দুটো কথা বলতে পারে। প্রকৃতি নিয়ে এই রাজকন্যা সেটাও বলছে না, আর প্রাসাদে ফিরে যাওয়ার নামও করছে না। এভাবে সারা বোবার মতো রাজ্য ভ্রমণ করে যাব নাকি? অহংকারী রাখাল বালক কোথাকার! আর আমাকে বলে কিনা অহংকারী! কি দেমাগ এই বালকের! আমি হলাম রাজ্যের রাজকন্যা, কোথায় আমার সঙ্গে যেচে পড়ে কথা বলবে সে? তা নয়, আমি কখন কথা বলবে সেই অপেক্ষা করছে। আমিও বলবো না কথা, দেখি কতক্ষণ বোবা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। অনেকক্ষণ তো হলো রাজ্য ভ্রমণে এসেছি, এখন সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। এবার রাজপ্রাসাদে ফিরে যাওয়া উচিত। আমার রাজ্য ভ্রমণটাকে মাটি করে দিল এই রাখাল বালকটা। এর যে একা আসা অনেক ভালো ছিল। সারথীর সঙ্গে কথা বলে রাজ্য ভ্রমণ করতেও আমার ভালোই লাগে। হ্যাঁ রাজকন্যা, বলছিলাম যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার কি আমরা রাজপ্রাসাদের দিকে ফিরে যাব? না মানে এখন যদি রাজপ্রাসাদের দিকে রওনা না করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর আমরা এখন জঙ্গলের ভেতরেই রয়েছি। বিধাতা না করুক আমরা যদি আবার কোনো বিপদে পড়ি জঙ্গলে। তাতে কি, সঙ্গে আমার প্রাণ রক্ষক আছে না? পিতামশাই তো বলেছে আমাদের কোনো বিপদ হলে প্রাণ রক্ষক নাকি আমাদের রক্ষা করবে। তো একবার পরীক্ষা হয়ে যাবে না হয় কেমন প্রাণ রক্ষক সে আমার। কোনো বিপদ আসলে আমি অবশ্যই আপনাকে রক্ষা করব রাজকন্যা, তবে সব কিছু নিয়ে এভাবে মজার ছলে কথা বলা উচিত নয়। কখন কি হয়ে যায় সে তো আর বলা যায় না। চন্দনের মুখে কথা থাকতে না থাকতেই রাজরথের একটি চাকা সেদিনের মতো আবারও বড়সড় গর্তে আটকে যায়।
সর্বনাশ, রাজরথের চাকা আবারও আটকে পড়েছে একটি বড় সড়ো গর্তে। এখন কি হবে? কি ব্যাপার কি গুপ্তচর, এত সকাল সকাল কেন চলে এসেছো? সকাল সকাল কোথায়, এটা এখন তো সন্ধেবেলা। তুমি আমার সঙ্গে মশকরা করো না তো। আমাদের কাছে এই সন্ধেবেলা মানেই সকাল। আমি তোমার কাছে যেসব জিনিসপত্র পাচার করি না কেন, সেগুলো সব সময় গভীর রাতে করে থাকি। এই সন্ধেবেলাতে রাজবাড়িতে আনাচে কানাচে অনেক দাস দাসী সৈন্য সামন্ত আনাগোনা চলে সব সময়। তাই এই সময়ে আমার পক্ষে কোনো কিছু পাচার করা সম্ভব নয়। কখন কার চোখে কি পড়ে যাবে, পরে আবার আমও যাবে, ছালাও যাবে। মন্ত্রীমশাই, আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন। আমাদের জাহাজটি একটু বাদেই ছেড়ে দেবে বন্দর থেকে। আজ রাতে শেষবারের মতো অস্ত্র পাচার করতে হবে আপনাকে। এরপর আর বহুদিন আমরা আপনার কাছ থেকে কোনো কিছু দাবি করতে আসবো না। ও অনেক কিছু লুট করেছি এ কদিন আপনাদের চন্দননগর রাজপ্রাসাদ থেকে। আপাতত এবছর আর কিছুই নেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু আর একটু বাদেই আমাদের জাহাজটি ছেড়ে দেওয়া হবে। তাই এর আগে আর কিছু অস্ত্র সংগ্রহ করতে এসেছি আমি। আপনি আমাকে কায়দা করে সেগুলো দিয়ে দিন, আমি সেগুলো নিয়ে চলে যাব, আর আপনাকে জ্বালাতে আসবো না রোজ রোজ। আমি তো আচ্ছা ঝামেলায় পড়ে গেলাম এখন। এই অবেলায় আমি কি করে সেগুলো পাচার করব? বলছি তো, যদি কারো কাছে ধরা পড়ে যাই তবে আমি সব কিছু খোয়াবো। এত বছরের অর্জিত জায়গা আমি হারাবো। এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমি পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।